শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় টিকার গতি, মন্ত্রণালয়ের নথি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের মহাসচিব অধ্যাপক ডক্টর এম এ আজিজ, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। এছাড়াও অনলাইনে আরও দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহেরুল হক, এবং আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। প্রথমেই ডক্টর মোজাহেরুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য যে বিষয় টিকার গতি এবং মন্ত্রণালয়ের নথি, আমরা টিকার গতিটি নিয়েই প্রথমে আলাপ শুরু করতে চাই। আমরা যখন কথা বলছি ঠিক সেই সময়, অর্থাৎ আজকে ঢাকার 8টি কেন্দ্রে সব শিশু টিকা নেবে, স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 12 থেকে 17 বয়সীরা টিকার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। সার্বিকভাবে সেই পরিস্থিতিটি দিয়েই যদি শুরু করেন, অনেকেই বলছেন যে এটি কতটা বাস্তবসম্মত হলো, আমরা যাদের টার্গেট করেছিলাম সেই টার্গেট ওরিয়েন্টেড পিপল যারা রয়েছে তাদের কতটা পূরণ করতে পারলাম, তার আগেই যাদেরকে আর কি অগ্রাধিকার দেওয়ার কথা ছিল তাদের দিকে না ঝুঁকে আমরা আবার 12 থেকে 17 বছরে বয়সীদের আসলাম, সেটিগুলো নিয়ে নানা রকম যুক্তি রয়েছে। আপনি যদি সেই আলোচনাটি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলি যে আমাদের বাংলাদেশের এই টিকা নিয়ে একটা গোল ঠিক করা আছে। তার মানে আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে চাই, এবং সেটা অ্যাচিভ করতে গেলে আমাদের 80% লোককে টিকার আওতায় আনতে হবে, এবং সেটা আমাদের সেট করা আছে যে আর্লি 2022। তার মানে এখন আমরা আছি নভেম্বর মাসে। তা আমাদের হাতে সময় খুব কম যদি আমরা টার্গেটটা টাইম মতো অ্যাচিভ করতে চাই। এখন কথা হলো, টার্গেট অ্যাচিভ করতে হলে যেহেতু একটা টার্গেট আছে, সুতরাং একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান থাকা দরকার, বা আমরা যদি স্ট্র্যাটেজিক প্ল্যান থাকা দরকার যে আমরা এই 5-6 মাসে যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমাদের কৌশলগত পরিকল্পনাটা কি। আমরা মাঝে মধ্যে শুনি যে এগুলি ওয়েবসাইটে আছে, কিন্তু জনসাধারণকে যখন কি সম্পৃক্ত করার বিষয় আসে তখন জনগণের কিন্তু সোজাসুজি জানা উচিত যে আমরা কি করতে চাই, কতদিনে করতে চাই, কিভাবে করতে চাই। তার মানে লক্ষ্যটা যদি এই হয় 80% মানুষকে টিকা দিতে চাই, তাহলে কতদিনের মধ্যে চাই এবং কিভাবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। এই তিনটা জিনিস জনসাধারণকে পরিষ্কার করে দিতে হবে, সেটা রাষ্ট্রের তরফ থেকে। এখন আসেন টিকার বর্তমান অবস্থাটা কি। আমি ছোট্ট একটা সিনারিও দেই আপনাদেরকে। সিনারিটা হলো যে আমরা পার্সোনাল ইমিউনিটি বা আমাদের যে অ্যান্টিবডি দিয়ে আমরা যে রেসিস্ট করব করোনাকে, সেইটা অ্যাচিভ করতে গেলে আমাদের 2টো ডোজ টিকা লাগবে, এবং এই 2টো ডোজ টিকা বাংলাদেশের প্রতিটি জেলার হিসাব যদি আমরা যাই তাহলে দেখব যে ম্যাক্সিমাম ঢাকা জেলাতে আমরা 20% লোককে টিকা দিতে পেরেছি। তার মানে আমাদের আরো 60% লোককে ঢাকা শহরেই, ঢাকা জেলাই বাকি আছে। এখন আসেন আপনি যে সবচেয়ে কম কোন জেলায় আছে। আমি যদি একটা সংখ্যা দেই আপনাদেরকে, দেখেন কুড়িগ্রামে সবচেয়ে কম, সেখানে কত, মাত্র 9%, অথচ আপনার লক্ষ্য কিন্তু 80%। সুতরাং 80%-এর ভিতরে কুড়িগ্রামে মাত্র আপনি 9% লোককে টিকা দিতে পেরেছেন গতকাল পর্যন্ত। এখন আসেন চিটাগংয়ের মতো একটা জেলাকে যদি আমরা ধরি, সেখানে দেখেন মাত্র 11% লোককে আমরা টিকা দিতে পেরেছি, অথচ আমাদের 80% লোককে টিকা দিতে হবে। আমি আর অন্য সংখ্যায় গেলাম না, মানে 9 to 20%, মিনিমাম 9, ম্যাক্সিমাম 20% আমাদের টিকা সেকেন্ড ডোজ দেওয়া। এখন আসেন আপনি যে আমাদের প্রায়োরিটি কি ছিল। আমাদের প্রায়োরিটিটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়া আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, যে আমাদের ভালনারেবল পপুলেশন যারা আক্রান্ত হতে পারেন এবং মৃত্যু ঝুঁকিতে থাকবেন, মৃত্যু হতেও পারে, তাই যদি হয় তাহলে আমাদের সেই বয়সটা কত, সেই বয়সটা হলো আমাদের 60-এর ঊর্ধ্বে যদি আমরা ধরি, মাত্র 20% পপুলেশনেরও কম সেখানে। আর এখন আমরা যাদেরকে টিকা দিচ্ছি, এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ক্লিয়ারেন্স আসে নাই, যেটা আমরা এখন দিচ্ছি 12 থেকে 17। আমাদের মন্ত্রী মহোদয় ব্যক্তিগতভাবে আলাপ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের সাথে, সেই পরিপ্রেক্ষিতে উনি একটা ক্লিয়ারেন্স দিয়েছেন বলে আমরা ধরে নিতে পারি, যার পরিপ্রেক্ষিতে আমরা 12 থেকে 17 বছরের
যে কিশোররা আছে তাদেরকে আমার টিকা দিতে গেছি। তাহলে আমাদের যেখানে এখনো পর্যন্ত আমরা সুরক্ষা দিতে পারি নাই ষাটোর্ধ্ব লোক এবং যারা কোমরবিডিতে আছেন, সেই জায়গায় আমরা এই মুহূর্তে আমাদের কিশোরদেরকে আমরা টিকা দিতে যাব কিনা, এটা একটা বড় প্রশ্ন রাখলাম আমি। যে প্রায়োরিটিটা যেটা সেট করা আছে সেটা গোলটা। তারপরে আছে এখন টিকা প্রাপ্তির বিষয়টা। আমাদের কিন্তু যে টিকা প্রাপ্তিটা এখন আমাদের যে অবস্থা আছে, আমরা যেই টিকাটা দিচ্ছি ফাইজারের টিকাটা, আমি এইটুকু বলতে পারি আপনাকে যে ফাইজারের টিকা আমাদের 2 থেকে 3 কোটি লোক এই কিশোরকে টিকা দিতে হবে। আমাদের হাতে কিন্তু 2 থেকে 3 কোটি টিকা নেই। এবং আমরা যদি ধরেও নেই যে 2 থেকে 3 কোটি টিকা আমাদের ফাইজারের আসতে পারে, সেটা ধরে নিলেও আমরা যে ঝুঁকিপূর্ণ যে জনগোষ্ঠীকে আমি যে সংখ্যা দিয়ে আপনাকে বলেছি এর আগে, যে ওই ঝুঁকিপূর্ণ যে জনগোষ্ঠী তাদের টিকাটা শেষ না করে আমরা আবারও প্রশ্ন রাখছি আমি যে আমাদের এই কিশোরদেরকে টিকা দেওয়াটা যুক্তিসঙ্গত হচ্ছে কিনা। প্রথম কথা হলো যে তাদের যে বডি ইমিউনিটি, আপনি যদি সংখ্যাগুলি দেখেন, প্রথম ঢেউ দেখেন, সেকেন্ড ঢেউ দেখেন, আপনারা দেখবেন যে এই বয়সের 12 থেকে 17 বছরের খুব কম সংখ্যক আক্রান্ত হয়েছে এবং খুবই কম সংখ্যক মৃত্যুবরণ করেছে। এরা কিন্তু ঝুঁকিতে নেই। এখন কথা হলো স্কুল কলেজ খোলার ব্যাপারে তাদেরকে আমরা টিকা দিচ্ছি, যদি এটাও ধরে নেই, তাহলে আমার প্রশ্নটা এখানে এই থাকবে যে আমরা স্কুল খুললে সুরক্ষা দেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য দেশগুলি কি করেছে? তারা স্বাস্থ্যবিধি মানাটার উপরে গুরুত্ব দিয়েছে, টিকার উপরে নয়। কারণ টিকার অ্যাভেলেবিলিটি কিন্তু কম। এখনো সারা বিশ্বে অনেক দেশ আছে যারা কিন্তু আমাদের চেয়ে অনেক কম টিকা দিয়েছে। সুতরাং সেই জায়গায় আমরা ভালো করছিলাম, কিন্তু এইটাকে আমি এইভাবে দেখি যে এখনো প্রায়োরিটি ঠিক রেখে কিশোরদেরকে টিকা দেওয়া উচিত। প্রায়োরিটিটা শেষ না করে কিশোরদের যে টিকা দেওয়ার শুধু তাদের স্কুলে যাবে, সেখান থেকে ছড়াবে, এই যুক্তিতে কিন্তু আমি একজন, যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো অনুমতি দেয়নি, সেই জায়গায় আমার একটা রিজার্ভেশন রেখে আমি আপাতত আমার বক্তব্য রাখছি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়ে একটু শুনে আসি। অধ্যাপক এম এ আজিজ, আপনি শুনছিলেন এই যে বলা হচ্ছে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যেই জায়গায়, সেই জায়গায় আমরা যখন পৌঁছতে পারলাম না বা পারার ব্যাপারে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে, তখন আমরা তড়িঘড়ি করে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি দেয়নি, একটা ব্যক্তিগত পর্যায়ের আলাপ আলোচনা মন্ত্রী মহোদয়ের যেটি বলছিলেন প্রফেসর মোজাহেরুল, সেই জায়গাতে এটি কতটা বাস্তবসম্মত হলো? এবং অনেকেই একথাও বলা বলি করছে যে এটি কি একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্যই কিনা যে মাঠে ছড়িয়ে দেওয়া যে আমরা এই পরিমাণ টিকা দিচ্ছি, যেরকমটি গণটিকা কার্যক্রমের ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো প্রথম দিকে কিছুটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এখানেও কি সেই মানে জনপ্রিয়তার কথা চিন্তা করেই নাকি আসলেই দরকার ছিল? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের টিকা ব্যবস্থাপনা, টিকা পরিকল্পনা, টিকার রুটম্যাপ সারা বিশ্বে WHO বলেন, অনেক আন্তর্জাতিক সংস্থা বলেন, বিশ্বে নন্দিত এবং সেখানে সফলতার কথাও আছে অনেক। আমাদের বাংলাদেশে প্রথম একদম স্ট্র্যাটেজিক ওয়েতে প্রথম 60 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব, তারপরে আপনার 40 ঊর্ধ্ব, 25 ঊর্ধ্ব, 18 ঊর্ধ্ব, এখন 12 থেকে 17 একদম ক্যাটাগরিক্যালি এই অপশান, এবং প্রথম প্রায়োরিটি সেই ভালনারেবল গ্রুপ 60 ঊর্ধ্ব। পরবর্তী সময়ে গণটিকাদান কর্মসূচির মাধ্যমে এই প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর যারা 60 ঊর্ধ্ব কিংবা 50 ঊর্ধ্ব তাদেরকে প্রায়োরিটি বেসিসে, এনআইডি যাদের নাই তাদেরকেও সেন্টারে গিয়ে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে এবং রেজিস্ট্রেশন স্পটে যে রেজিস্ট্রেশন করে আলাদা লাইনে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং এই জায়গাটা আমি মনে করি যে আমরা যে আলোচনা সমালোচনা করি, আমরা প্রথম থেকে দেখেছি যে আমাদের দেশে টিকাদান কর্মসূচি নিয়ে, কোভিড নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি, এগুলোর কোনো বেজ নাই। অনেকে অবৈজ্ঞানিক কথাবার্তা বলে, মানে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কথা বলে, ব্যক্তিগতভাবে নিজের পারসেপশন দিয়ে কথা বলে। কিন্তু যে পরিসংখ্যান দিচ্ছে কুড়িগ্রামের 9% এবং ঢাকার যে পার্সেন্টেজ, সেটাও কি বৈজ্ঞানিক কিনা? ডেফিনেটলি আমি বলতে চাচ্ছি সেটা যে আমাদের এই যে শিশুদের টিকাদানের ক্ষেত্রে যে গভর্নমেন্টের কর্মসূচি, পৃথিবীর অনেক দেশেই তো দিচ্ছে টিকা, শিশুদের দিচ্ছে না, সুরক্ষিত করার জন্য দিচ্ছে না, সেখানেও কিন্তু WHO অনুমোদন নেই। তো
যে তারা কেন দিচ্ছে? আমাদের দেশে তারা কি বয়স্কদের এই পরিমাণ রেখে দিচ্ছে? না সেইটা না, আমার কথাটা হলো যে আমাদের দেশে যখন এই ক্যাটাগরিগুলি আমরা দিয়ে আসছি, এখন স্কুল কলেজগুলো আমরা যেহেতু দিচ্ছি, পৃথিবীতে অনেক দেশে কিন্তু স্কুল কলেজ খুলে দেওয়ার পরে এফেক্টেড হচ্ছে, আবার বন্ধ করছে। আমরা কিন্তু এই পুরা টাইম টেবিল স্কুল কলেজ বন্ধ রাখছিলাম। ক্যাটাগরি যে প্রবাসীদের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, এখন স্কুলটা বাকি ছিল, স্কুলটা দেওয়ার পরিকল্পনা করেই খুলে দেওয়া হয়েছে এবং সেটা টিকার দানের আওতা নিয়ে আসছে। এটা পাবলিক পারসেপশন বলেন, স্টুডেন্টদের বলেন, গার্ডিয়ানদের অভিভাবকদের চাহিদা বলেন, এটা জনগণেরও ডিমান্ড যে আমাদের বাচ্চাদের দেওয়া উচিত। গভর্নমেন্ট সেই প্রেক্ষাপটে দিচ্ছে, অ্যাবিলিটি আছে এবং আমাদের এখন পর্যন্ত প্রায় 100 কোটির মতো ভ্যাকসিন আছে ফাইজারের। 35 লাখ ভ্যাকসিন এই নভেম্বরের মধ্যে, আরও 35 লাখ ভ্যাকসিন আসতেছে। 96 লাখ ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যে পাইপলাইনে আছে ফাইজারের ভ্যাকসিন। সুতরাং ভ্যাকসিনের যে প্রাপ্যতা, ধারাবাহিকতা, আপনার সিনোফার্ম বলেন, অন্য যে মডার্না বলেন, কোভ্যাক্সের যে ফ্লো আছে নিজেরা কিনা এবং আমদানি সহ, এটাতে আমাদের কোনো যে গভর্নমেন্টের রুটম্যাপ, এটা গভর্নমেন্টের টার্গেট আগামী জুন জুলাইয়ের মধ্যে 70 to 80% কভারেজ হয়ে যাবে। এখন আমরা যখন সমালোচনা করি, আমাদের দেশের যে সক্ষমতা অবস্থান, গভর্নমেন্ট কি পর্যায়ে আছে, অন্যান্য দেশের পার্সপেক্টিভে আলোচনা, সেটা চিন্তা করি না। আমাদের ভুটানে একটা উপজেলার সমান জনসংখ্যা, সেটার উদাহরণ দিয়ে দিই আমরা। মানে এখন বাস্তবতা হলো আমরা যখন আলোচনা, জনগণত্ব অবস্থান সব মিলিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের দেশের যে ক্যাপাবিলিটি, গভর্নমেন্টের ক্যাপাবিলিটি, ভ্যাকসিনের প্রাপ্যতা, গভর্নমেন্ট কি করতেছে না? গভর্নমেন্ট তো এখন যৌথ উৎপাদনের দিকে যাচ্ছে, আমদানি করতেছে, কিনতেছে এবং কোভ্যাক্সের মধ্যে আনার যে কথা বলতেছে। আমাদের দেশ সরকার তো প্রধানত শুধু আমাদের জাতীয় প্রেক্ষাপটে না, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক প্রেক্ষাপটে, আপনি জাতিসংঘেও শুধু আমাদের দেশ না, বিশ্বের অন্যান্য দেশে যারা পাচ্ছে না তাদের কত ভয়েস রেজ করছে, তাদের কথা বলতেছে। সুতরাং আমরা যখন আলোচনা করব তখন আমাদের দেশের অবস্থান, সরকারের অবস্থান, সরকারের ক্যাপাবিলিটি, পলিটিক্যাল কমিটমেন্ট, সেইটার বিবেচনা করেই আসলে আলোচনা সমালোচনাটা করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর লেলিন চৌধুরীর কাছে যাব। লেলিন চৌধুরী, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা আলাপ করছিলাম এই যে আজকে যেই টিকা কার্যক্রম শুরু হলো, এটি প্রথমে শুরু হয়েছিল, যদি আমি ভুল না করে থাকি, মানিকগঞ্জে 120 জন শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল এবং সেই পরীক্ষার ফলাফল অনুযায়ী যখন দেখা গেছে যে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়নি, এরপরে আজকে যেটি শুরু হলো, সার্বিকভাবে আপনি যদি আগে এই পরিস্থিতিটি একটু মূল্যায়ন করেন, অনেকেই বলছেন যে এর দ্বারা কিছুটা বৈষম্য তৈরি হবে, কারণ যেই কেন্দ্রগুলো সেগুলো ঢাকার ভেতরে, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে বরাবরের মতোই সেগুলো কি উপেক্ষিতই থেকে যাবে কিনা, কিংবা আমরা যারা প্রিভিলেজড আছি বরাবরই আমরা সুবিধা পেলাম, আবার আমাদের সন্তানরাই সেটি পাচ্ছে, এমনটিও বলা হচ্ছে। পুরো বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। বাংলাদেশে শিশুদের, শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। ফাইজার বায়োনটেকের টিকা ঢাকায় 8টি কেন্দ্র করা হয়েছে এবং প্রকাশিত তথ্য থেকে জানি আমরা যে এটি ক্রমান্বয়ে 22টি জেলা বিস্তৃত হবে এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আমরা 3 কোটি ডোজ ফাইজারের টিকা পাব এবং সারা দেশে শিক্ষার্থীর সংখ্যা বিদ্যালয়গুলোতে রয়েছে 1,25,00,000 মতো। অর্থাৎ যে 3 কোটি ডোজ ফাইজারের টিকা পাবো, সেই টিকা দিয়ে আমরা দেশের শিক্ষার্থীদেরকে আমরা টিকা দিতে পারবো, অর্থাৎ 12 থেকে 18 বছর বয়সী। এটি একটি ব্যাপার। স্বাস্থ্যমন্ত্রী যে বিষয়টি উল্লেখ করেননি, তিনি যে 3 কোটি ডোজ টিকার কথা বলেছেন, এটি দিয়ে শুধু স্কুল এবং ইন্টারমিডিয়েটের যে স্টুডেন্ট, এদেরকে টিকা দেওয়া যাবে। এর পাশাপাশি মাদ্রাসা এবং যে সমান্তরাল ধারার যে শিক্ষা সাথে যুক্ত যে শিক্ষার্থীরা রয়েছে, যাদের সংখ্যা 1,25,00,000-এরও বেশি হবে, তাদেরকে টিকা দেওয়ার কোনো পরিকল্পনা এখানে নাই। এটি হচ্ছে শিক্ষার্থীদের টিকার ব্যাপারে একটি বড় অসম্পূর্ণতা। দ্বিতীয় ব্যাপারটা হলো যে 22টি জেলায় টিকা দেওয়া হবে ক্রমান্বয়ে। তাহলে বাকি 42টি জেলায় কবে কিভাবে টিকা দেবে তার কোনো পরিকল্পনার প্রকাশ নাই, যেটি মানুষদেরকে শঙ্কিত করেছে যে যেসব নগর মহানগরের মানুষজন সুবিধাজনক অবস্থায় রয়েছে তাদেরকে টিকা আগে দেবে এবং যারা প্রান্তবর্তী অঞ্চলের মানুষ তাদেরকে টিকা পরে দেবে। কারণ ডাক্তার লেলিন চৌধুরী, আমি একটু আপনাকে থামাই।
মানে আমরা কি এতটা সরলীকরণ করতে পারবো কিনা? আমরাও তো বিশেষজ্ঞ মতামত শুনেই হয়তো বলছি যে বৈষম্য তৈরি হচ্ছে বা যারা প্রিভিলেজ তাদেরকে দিচ্ছি, কিন্তু যে এলাকাগুলো নির্ধারণ করা হয়েছে ফাইজার বায়োনটেকের যে টিকা সেটিরও তো এক ধরনের মানে প্রিজার্ভেশনের যে ব্যাপার সেটি রয়েছে যেহেতু, সুতরাং যেই এলাকাগুলো সেখানে, কারণ প্রত্যন্ত অঞ্চলে হয়তো সেই সুবিধাটি নাই, সেজন্যই সরকার এরকম করেছে কিনা আমি জানি না, যদি বিষয়টা একটু আচ্ছা, এই ক্ষেত্রে একটি ধারণা পরিষ্কার করা দরকার। Please. সেটি হচ্ছে ফাইজার বায়োনটেকের টিকা -70°C তাপমাত্রা এটাকে সংরক্ষণ করতে হয়, কিন্তু সেখান থেকে বের করে 2 থেকে 8°C এটা কিন্তু প্রায় 1 মাসের মতো রাখা যায়। অর্থাৎ আমরা এই টিকাটি মহানগর বা কোনো জায়গায় যেখানে স্টোর করা হবে সেখান থেকে বের করে 1 দিন 2 দিন বা 5 দিন যদি ঠিক মতো 2 থেকে 8°C তাপমাত্রা রাখি তাহলে কিন্তু এটি নষ্ট হবে না। এই কথাটা এই কারণেই বললাম যে ফাইজার বায়োনটেকের টিকা সম্পর্কে এটি -70°'র বাইরে আনলেই কয়েক ঘন্টা পরে এটি অকার্যকর হয়ে যাবে, এটা কিন্তু মিথ, সত্য না। অতএব এই জায়গাটা পরিষ্কার করতে হবে। আমি দ্বিতীয় কথা যেটি বলছি সেটি হচ্ছে যে আমাদের শিশুদেরকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী নিবন্ধন করে তারপরে টিকা নিতে হবে। এতে হবে কি, যেসব অর্থাৎ শিশুদের পরিবারে অ্যান্ড্রয়েড ডিভাইস নেই অথবা এই জাতীয় প্রযুক্তি ব্যবহারে যারা অভ্যস্ত না বা ব্যবহার করতে পারে না, সেরকম একটি জনগোষ্ঠীর শিশুরা কিন্তু বৃত্তের বাইরে চলে যাবে। ফলে একটি বৈষম্য তৈরি হবে, আমরা বলি ডিজিটাল লিটারেসি, এই বিষয়টার উপরে। এ কারণেই আমাদের প্রত্যাশা যে স্কুল থেকে কলেজ থেকে যে লিস্টটা পাঠানো হবে সেখানে শিশুর নাম, স্কুলে তার যে জন্ম তারিখটি রয়েছে সেটি এবং তার শ্রেণীকক্ষ, এটা শ্রেণী উল্লেখ করে যে লিস্টটি পাঠানো হবে সেই লিস্ট দিয়ে কর্তৃপক্ষ নিজেই নিবন্ধন করে তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করুন। এবং একই সাথে 22টা জেলায় আগে দেয়া যাক, অসুবিধা নাই, কিন্তু একই সাথে অন্য জেলাগুলো কবে পাবে সেই ব্যাপারেও একটি নির্দেশিকা অথবা একটা গাইডলাইন বা রোড ম্যাপের মতো প্রকাশ করুক, তাতে মানুষজন স্বস্তি পাবে যে কবে তারা টিকা পাচ্ছে। আরেকটি ব্যাপার প্রফেসর হক যেটি তুলে ধরেছেন সেটি হচ্ছে টিকার অগ্রবর্তীতা নির্ধারণের জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে এবং সেটি আন্তর্জাতিক মানের প্রশংসাযোগ্য পরিকল্পনা। পরিকল্পনার গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের ন্যূনতম কোনো দ্বিধা নাই। আমাদের দ্বিধা হচ্ছে এটির প্রয়োগ নিয়ে, আমরা কিভাবে প্রয়োগ করি। কারণ আমরা দেখেছি সেই পরিকল্পনার প্রয়োগ অনেক সময় আঁকা বাঁকা পথে চলে যায় বলেই কিন্তু গতকাল 71 টেলিভিশনের একটি হেডিং ছিল, বাড়ছে টিকা নেওয়ার আগ্রহ, সাথে বাড়ছে ভোগান্তি। আমরা টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে, টিকা দেয়া হোক, ভোগান্তি যেন না বাড়ে সেই দিকে আমরা নজর দিব। এই কারণেই মানে কথাটা এসছে যে আমরা শিশু কিশোরদের টিকা দেব, অবশ্যই আমরা দেব, কিন্তু একই সাথে আমাদের অগ্রবর্তী যে তালিকায় মৃত্যু ঝুঁকিতে থাকা মানুষগুলো বেশি রয়েছে। দেখুন, আজকের দিন পর্যন্ত বাংলাদেশ ভ্যাকসিন ট্র্যাকারের সর্বশেষ তথ্য অনুযায়ী হচ্ছে আমরা আজকের দিন পর্যন্ত 17.72% মানুষকে 2 ডোজ টিকা দিতে পেরেছি। আমাদের দেশে 60 মানুষের সংখ্যা হচ্ছে 8%, অর্থাৎ 1,32,00,000 থেকে 33 লক্ষ। এর মধ্যে 17.72% মানে 22 থেকে 23 লক্ষর মতো মানুষ টিকা পেয়েছে। আমি যদি সর্বোচ্চ হিসাবটাও করি সেটি হবে 25 লক্ষ। তার মানে এখনো কিন্তু অতিরিক্ত মৃত্যু ঝুঁকিতে থাকা মানুষদের 1 কোটির বেশি টিকা পায়নি। এ কারণে আমার একটি প্রস্তাব থাকবে, যেটি আমি পত্রিকাতেও এবং অন্য টেলিভিশনেও বলেছি, সেটি হচ্ছে যে শিশুদের টিকাদান কর্মসূচির পাশাপাশি 60 মানুষদের টিকা দেওয়ার জন্য একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করা হোক, যেখানে 3 থেকে 7 দিন সময় নিয়ে সারা দেশের 60 মানুষদেরকে টিকা দেওয়া হবে, তারা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাটা দেবে। ইতিমধ্যে কিন্তু ডক্টর আজিজ যথার্থই জানিয়েছে, আমাদের টিকার যে সাপ্লাই চেইনটি রয়েছে, আমরা এই দেশের মানুষকে আগামী জুনের মধ্যে 80% মানুষকে টিকা দেওয়ার মতো টিকা অর্জন পেতে পারবো। যদি সেটাই হয়, তাহলে যদি আমাদের যে টিকাটা পাইপলাইনে রয়েছে সিনোফার্মে, সেই টিকাটা যদি আমি 60 বছরদেরকে 1 সপ্তাহের মধ্যে দিই এবং একই সাথে ফাইজারের টিকাটা শিশু কিশোর দিই, তাহলে কিন্তু আমার লাভটা হবে কি, সর্বোত্তম ফলটা আমি পেতে পারবো। শিশু কিশোরদের টিকা দেওয়ার দুটো বিষয় তো রয়েছে, একটি হচ্ছে
তাদের নিজস্ব সুরক্ষা নিশ্চিত করা, আর তারা যখন স্কুল কলেজে বাইরে যাবে সেখান থেকে ফিরে এসে ভাইরাসটাকে যেন পরিবারের জ্যেষ্ঠ বা অন্য সদস্যদের মধ্যে না ছড়ায়। রাইট। এখন পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের টিকার বাইরে রেখে আমি যদি 1,25,00,000 শিশুকে খুব দ্রুত টিকা দিয়ে ফেলি তাহলে কি দাঁড়ালো? পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের যে 1 কোটির মতো বাইরে থেকে যাবে বা 80 লাখের মতো ওই সময় পর্যন্ত বাইরে টিকার বাইরে থেকে যাবে, তারা তো ঝুঁকিতে থাকবে। অতএব যুগপদভাবে দুটো কাজ একত্রে নেওয়া উচিত। অসংখ্য একটা ধন্যবাদ। বিষয় মনে রাখা দরকার যে আমরা কিন্তু অসঙ্গতিগুলো ধরিয়ে দেই এই কারণে যে যেন পুরো পরিকল্পনার বাস্তবায়নটা সুষ্ঠু এবং জনস্বার্থের সর্বোত্তম পর্যায়ে পৌঁছতে পারে সেজন্যই। অসংখ্য ধন্যবাদ ডক্টর ইকবাল হাসান মাহমুদ। টিকার প্রসঙ্গেই যদি আপনি একটু আলোচনা শুরু করেন, পাশাপাশি আমরা জানি যে আপনি যুক্তরাষ্ট্রে ছিলেন, সেখানকার অবস্থাটি কি ছিল, আমাদের এখানকার অবস্থা সেই বিষয়টিও যদি একটা সেটাই আমি যে সামনে এই শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে কিন্তু 5 বছরের যে বয়সী যে শিশু আছে তাদেরকে টিকা অ্যাস্ট্রাজেনেকা যে টিকাটা ফাইজার বায়োনটেক যে টিকাটা সেটা প্রয়োগ শুরু হবে এবং 5 থেকে 11 বছর বয়সের শিশুদের মধ্যে। সুতরাং ওরা কিন্তু WHO অনুমোদন নেয়নি, ওরা CDC যেটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারাই অনুমোদন দিয়েছে, তারাই বলছে যে দিতে হবে। আর বাংলাদেশে যে আমরা যেটা শুনেছি যে আমাদের দেশে 40,000 শিশুকে প্রথম পর্যায়ে দেওয়া হচ্ছে 8টি কেন্দ্রে এবং 12 থেকে 17 বছরের শিশুদের আজকে শুরু হয়ে গেছে, গতকাল পড়ে গেছে আর কি। আমি মনে করি যে প্রফেসর মজরুল হক যেটা বলেছেন সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা সব বড়দেরকে এখনো দিতে পারি, যারা ডিজার্ভিং পিপল, যারা কোমরবিড এবং যারা বয়স। এখন কথা হচ্ছে যে আমাদের যেটা প্রফেসর আজিজও বললেন, আমিও যতদূর জানি যে টিকা আমাদের দেশে আসছে, টিকার অভাব হবে না এবং জুন মাস নাগাদ আমরা 70 to 80% লোককে আমরা টিকা দিতে পারবো। আর যুক্তরাষ্ট্রের কথা যেটা বললেন সেখানে আমি তো বিভিন্ন হেলথ সেন্টারে ঘুরে বেরিয়েছি, সেখানে দেখেছি যে 56% লোক 2টি টিকা সম্পন্ন করেছে এবং 65% লোক 1টি টিকা সম্পন্ন করেছে এবং 35% লোক কিন্তু তারা বলে দিয়েছে, ট্রাম্পপন্থী লোকজন, যে আমরা মাস্কও পরবো না, আমরা টিকাও নেব না। এবং ফ্রান্সেও এই ধরনের একটা বড় আন্দোলন হয়েছে, আমরা টিকা বিরোধী। কিন্তু আমাদের দেশের লোক কিন্তু টিকা নিতে চায়। যে আমার ছোট ভাই যেটা বললেন যে 71 চ্যানেল একটি দেখিয়েছে যে মানুষ আগ্রহ আমাদের দেশের মানুষের কিন্তু এমন কোনো মানুষ আমি খুঁজে পাইনি এখন পর্যন্ত, দেখিনি, সন্ধান পাইনি যে টিকা নিব না। অর্থোডক্স হুজুর বলুন বা পাদ্রী বলুন বা যে সবাই টিকা নিতে যাচ্ছে। কিন্তু ইউএসের সঙ্গে পার্থক্য হচ্ছে যে ওখানে বড় একটি অংশ লোক ওরা টিকা নিবেই না, মাস্কও পরবে না। কিন্তু এই যে ডিফারেন্সটা, এবং টিকা ইউএসএতে দেখেছি যে টিকা নিলে এবং টিকা ভ্যাকসিনেশন কার্ডটা শো করলে যে কত রকমের প্রণোদনা, কত রকমের উৎসাহ জো বাইডেন প্রশাসন দেখাচ্ছে, যে এটা অকল্পনীয়। আমাদের দেশে তো সেই ধরনের কোনো সিস্টেম নেই। তা পৃথিবীর অনেক দেশ আছে যে তারা টিকাই শুরুই করতে পারেনি, সেখানে বাংলাদেশটা আমি মনে করি একটা ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছতে যাচ্ছে, পৌঁছে গেছে বলবো না। এবং আশা করি আমাদের দেশে কিন্তু শীতকালে আমরা আমাদের অতীতের 2 বছরের ইতিহাসে যে আমরা দেখলাম যে 50 লক্ষ লোকের মৃত্যু হয়ে গেছে অলরেডি, হয়তো আরও বেশি হয়েছে, কারণ ভারত এবং চীন কিন্তু অনেকটা গোপন করেছে, তো হয়তো আরও অনেক বেশি লোকের মৃত্যু হয়েছে। সুতরাং টিকা অবশ্যই সবাইকে টিকা দিতে হবে, একটি দেশও যাতে টিকা মুক্ত না থাকে। আমাদের দেশে প্রফেসর হক যেটা বলেন যে হার্ড ইমিউনিটির কথা, যে 80% লোককে টিকা দিতে, আসলে পৃথিবীর সমস্ত মানুষকে যদি 80% টিকা দিতে না পারি, তাহলে একটা পকেট যদি রয়ে যায় সেই পকেট থেকে আবার ছড়িয়ে বেড়াবে। এবং পশ্চিমবঙ্গে দেখলাম যে দুর্গাপূজা যদি অনেক লোক জমায়েত হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে আবার করোনা বেড়ে গেছে, যুক্তরাজ্যে করোনা বেড়ে গেছে, রাশিয়ার অবস্থা তো খুবই খারাপ। শুধু সামনের গরমের আগেই জুনের আগে যদি আমরা 80% বা 70% লোককে যদি আমরা ভ্যাকসিনেট করতে পারি, তাহলে আমরা অনেকটা আমাদের করোনাকে জয় করতে পারবো বলে মনে করি। যদিও WHO বলছে যে 2022 সন পর্যন্ত এই করোনা রয়ে যাবে, কিছু রয়ে যাবে ইনফ্লুয়েঞ্জার মতো। ইনফ্লুয়েঞ্জা যেমন সেই 100 বছর আগে 5 কোটি লোক মারা গিয়েছিল, এখনও কিন্তু ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, কিন্তু আমরা বছরে বছরে একটা ফ্লু শট দিচ্ছি। এই করোনার জন্য হয়তো এমন একটা সময় আসবে যখন বছরে বছরে একটি ভ্যাকসিনেশন নিয়ে। ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক এম এ আজিজ আপনার কাছে যাব, তার আগে আমি অধ্যাপক মোজাহিরুল হক আপনার কাছে শুনবো। যেই বিষয়টি আমরা এখানে আলোকপাত করলাম, আলাপ করবার চেষ্টা করলাম, সেটি হচ্ছে
এই টিকার ক্ষেত্রে যে বৈষম্যের কথা বলা হচ্ছে, প্রাথমিক অবস্থায় যেই যেই জায়গা নির্ধারণ করা হয়েছে, পরবর্তীতে প্রত্যন্ত অঞ্চলে এটি ছড়িয়ে দেওয়ার জন্য সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আমাদের কি আছে বা কি ডেভেলপ করতে হবে, কি প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু বাংলাদেশের যে বর্তমান স্বাস্থ্য অবকাঠামো এবং ব্যবস্থাপনা, এটা একটু ছোট্ট করে বলি। এত সুন্দর একটা ব্যবস্থা যে প্রতি ৬,০০০ লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক, আপনি কিন্তু, এবং সেটা সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। কতটুকু ফাংশনাল সেটা প্রশ্নবিদ্ধ, কিন্তু তারপরেও একটা ব্যবস্থা আছে। এবং সেই কমিউনিটি ক্লিনিক বা যে ওয়ার্ডে একটা কমিউনিটি ক্লিনিক আছে, সেই ওয়ার্ডের যিনি মেম্বার, জনপ্রতিনিধি, তিনি কিন্তু জানেন তার ওইখানে কোন বয়সের কতজন মানুষ আছে। যেমন আমি বলি আপনাকে, আমাদের টিকা দেওয়ার যে টায়ারগুলি যদি আপনি লক্ষ্য করেন, টায়ারগুলি কি আছে? টায়ারগুলি হলো, আমরা প্রথমে বলেছি যে আমরা ধরে নেই যে ৬০ ওটার কথা যদি আমি বাদও দেই, অ্যাডাল্টের নিচে যেটা আছে সেটা হলো ৬ মাস থেকে ২ বছরের টিকা দেওয়ার একটা পরিকল্পনা, ২ থেকে ৫ বছরের শিশুদের একটা পরিকল্পনা, ৫ থেকে ১১ বছরের শিশুদের একটা পরিকল্পনা, আর এখন যেটা ১২ থেকে ১৭ যেটা একটা পরিকল্পনা। এখন আমরা ১২ থেকে ১৭-তে আছি। আমেরিকাতে কিন্তু ৫ থেকে ১১ বছরের টিকা দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি যেই জায়গাটায় প্রথম থেকেই আসতে চাচ্ছি যে প্রায়োরিটিটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু ঠিক করে দিয়েছে কারা আগে পাবে, এবং সেইখানে প্রফেসর ইকবাল সাহেবও বলেছেন যে কোমরবিডিটি আছে এবং যাদের বয়স ৬০ ঊর্ধ্ব। আমি যে টিকার পরিসংখ্যানটা দিয়েছি, যে প্রথমেই যে আমাদের দেশে যে কুড়িগ্রাম জেলার কথাটাই ধরি, সবচেয়ে কম যেখানে, সেখানে মাত্র 9% লোককে টিকা দেওয়া হয়েছে। এবং সেইখানে আপনি যদি আমাদের জনসংখ্যার একটা পার্সেন্টেজ ধরেন যে আমাদের কত পার্সেন্ট লোক ৬০ ঊর্ধ্ব বয়সের আছে, এখন যেহেতু আমরা বেশি দিন বাঁচি, এই সংখ্যাটাও বেড়েছে। পাশাপাশি কোমরবিডিটি আছে, এদেরকে গুরুত্বটা আমি এই জন্য দেওয়ার কথা বলছি, বা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথাটা বলেছে, এদের সংক্রমণের ঝুঁকি যেমন বেশি, মৃত্যু ঝুঁকিও তেমন বেশি। পাশাপাশি আমরা যাদেরকে এখন টিকা দিচ্ছি, আপনি যদি পরিসংখ্যানগত দেখেন সারা বিশ্বে পরিসংখ্যান যদি দেখেন, এদের কিন্তু সংক্রমণের ঝুঁকিও কম এবং মৃত্যু ঝুঁকিও কম। তো এখন আমাদের প্রায়োরিটিটা যদি আমরা ঠিক রাখতে পারতাম, তাহলে আমরা আগে যেটা শেষ করার কথা ছিল আমাদের, সেই জনগোষ্ঠীর টিকাটা কেন আমরা শেষ করলাম না আগে অগ্রাধিকার ভিত্তিতে, যেটা আজকে থেকে ২ বছরের ১.৫ বছর আগেই ঠিক করা, এবং অনেক দেশ সেইভাবে তারা অগ্রসর হয়েছে। এখন এই বয়সের টিকা দেওয়ার ব্যাপারে আমার কোনো রিজার্ভেশন নাই। আমার যেটা রিজার্ভেশন সেটা হলো যে আমাদের যে কৌশলগত পরিকল্পনার কথাটা আমি সবসময় বলি, যে আমাদের যে কৌশলগত পরিকল্পনাটা আছে সেটা আমি যদি ওয়েবসাইটে যাই আমি পাবো, কিন্তু আমি এই জায়গাটায় আমি প্রথম থেকে দ্বিমত করে আসছি, করোনার প্রথম থেকে, যে আমাদের কৌশলগত পরিকল্পনাটা জনগণের জানতে হবে। এটা ছোট্ট জিনিস, আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব। তাতে হয় কি, জনগণকে আপনি অবহিত করেন, জনগণকে সম্পৃক্তও করতে পারবেন। জনগণ তখন জানে যে আমি এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত, আমি জানি আমাকে এতদিনের মধ্যে আমার এই লোক টিকা দেওয়া শেষ হয়ে যাবে। আমি যেটা দিয়ে শুরু করেছি, যে আপনি প্রতি ওয়ার্ডে কতজন লোক আছে বয়স্ক, আপনার তো জানা, আপনার ওয়ার্ডের মেম্বার বলে দিতে পারবে যে তাদের মধ্যে কতজন টিকা নেয়নি বা নিতে পারেনি। আপনি তাদের টিকাটা আগে শেষ করেন। শেষ করতে, কারণ আমাদের তো উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে তো আমরা টিকা প্রাপ্তিটা নিশ্চিত করেছি প্রতিটি ইউনিয়ন। সুতরাং একটা ওয়ার্ডে আর যে ব্যাপ্তিটা সেটা কিন্তু খুব ছোট, এবং এই ছোট ব্যাপ্তিতে একজন ওয়ার্ড মেম্বার তিনি কিন্তু বলে দিতে পারেন যে আমার এখানে কতজন বয়স্ক লোক টিকা নেয় নাই, তাদের টিকা পাওয়াটা নিশ্চিত করা। এই কাজটা যদি সরকার করে তাহলে কি হবে? সরকার করলে সরকার অগ্রাধিকার ঠিক রাখতে পারলো, তাদের সংক্রমণের ঝুঁকি কমাতে পারলো, মৃত্যু ঝুঁকি কমাতে। পরামর্শটা এই জন্যই যে পরিকল্পনা মাফিক অগ্রসর হলে একরকম হবে, পরিকল্পনা ছাড়া হলে আরেক রকম হবে। আমি যদি নিশ্চিত থাকতাম যে ডিসেম্বরের মধ্যে আমাদের ৬০ জনগোষ্ঠীর টিকা শেষ, তারপরে আস্তে আস্তে আমরা যদি নিচে নামিয়ে আসতাম, আজকে এই যে এখনো পরিকল্পনার ভিতরে ঘাটতি আছে, যেমন এখনো যাদেরকে আমরা টিকা দিচ্ছি কিশোরদেরকে, আমাদের কিন্তু টার্গেট ঠিক করা নাই কতদিনের মধ্যে আমরা কিশোরদের টিকা দেওয়া সম্পন্ন করব। এবং আপনি দেখবেন
এই যে এখন যে বৈষম্যটা সৃষ্টি হচ্ছে শহর গ্রাম এবং বিভিন্ন জেলা এবং বিভিন্ন যে সমস্ত জেলায় টিকা দেওয়া হচ্ছে না, এতে যেটা হবে এইটা সিস্টেমেটিক হবে না। সিস্টেমেটিক না হলে হয় কি, সমস্যাটা থেকে যায়। কারণ আমাকে মনে রাখতে হবে, একটি লোকও যদি বাংলাদেশে করোনা আক্রান্ত থাকে তাহলে কি হবে? আমরা যদি কন্ট্যাক্ট ট্রেসিংটা না করি, আমরা যদি কোয়ারেন্টাইনটা না করি, আমরা যদি আইসোলেশনে করে তাদের চিকিৎসার ব্যবস্থা না করি, তাহলে এই সংক্রমণের ঝুঁকি থাকবে এবং এই ঝুঁকি নিয়েই আমাদের কিন্তু। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোজাহেরুল। আমি একটি বিষয় জানতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং ইপিআই কার্যক্রম এখন আছে এবং যেটা নিয়ে আমরা মোটামুটি গর্বই করি, বলা যায় গর্ব করার মতো অনেক কারণও আছে ইতোপূর্বের কার্যক্রমে, সেই সিস্টেম দিয়ে কি এখনকার যে ফাইজার বায়োনটেকের যে টিকা দেয়া বা সেইগুলো কি ওনারাই করতে পারবেন, না নতুন লোকবল নিয়োগের ব্যাপার থাকবে বা দক্ষ জনবল তৈরি করতে হবে? এই জায়গায় আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন। আমাদের কিন্তু আমি যেটা বলেছি, আমাদের যে সিস্টেম এটা খুব ভালো। আমাদের যে লোকবল আছে তার দ্বারা আমরা কৃতিত্বের দাবি করতে পারি, অন্যান্য অনেক দেশের তুলনায় আমরা অত্যন্ত ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনা। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমাদের ব্যবস্থাপনা, এবং এই জায়গায় ব্যবস্থাপনা ত্রুটির জন্য, অদক্ষতার জন্য, এবং তারপরে পিলফারেজ থেকে শুরু করে দুর্নীতি যেগুলি আছে, এই সমস্ত কারণে আমাদের সুন্দর সুন্দর সফলতা এবং কৃতিত্ব আমাদের কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এই আলোচনা আরো এগিয়ে নেব, একটু শুনে আসছি অধ্যাপক এম এ আজিজের কাছে। অধ্যাপক এম এ আজিজ, আপনি শুনছিলেন ডক্টর লেলিন চৌধুরী এবং মোজাহেরুল হক বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আলোচকবৃন্দ আলোচনা চলছে, আমাদের এই শিশুদের টিকাদান কর্মসূচির যে কথাগুলো হচ্ছে, আমরা স্বাস্থ্যমন্ত্রীর কথা শুনলাম, বলা হলো যে 1.25 কোটি বাচ্চাদের এবং 3 কোটি ভ্যাকসিন আছে বাচ্চাদের দেওয়া হবে। আবার আমাদের আলোচকরাই বলছেন যে 22টা জেলার এটা স্ট্রেন্থেনিং করা হবে, তাহলে পেরিফেরির বাচ্চারা কি টিকা পাবে না? তো স্বাস্থ্যমন্ত্রী তো বলছে 3 কোটি টিকা আছে, এই 1.25 কোটি বাচ্চাদের দেয়। 1.25 কোটির কি ওই 22 জেলার বাইরে নাই? সব কয়টা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের যে স্কুলগুলার স্কুলের বাচ্চাদের সংখ্যা প্রতিষ্ঠান পাঠাচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর বলছেন যে মাদ্রাসা এবং অন্যান্য সবার লিস্ট পাঠাচ্ছে। এই 3 কোটি টাকা তো এদের ভিতরতে দেওয়া হবে, সুতরাং কেউ বাদ যাবে এটা তো মানে চিন্তা করা ঠিক না, এবং এটা তো সবেরই কথাবার্তা। দেখুন, স্কুল কলেজ মাদ্রাসা সব টিকার কর্মসূচির মধ্যে আসছে, এবং ইউনিভার্সিটির টিকা তো প্রায় 98% কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এটা পর্যায়ক্রমে দেখেন, 60 ঊর্ধ্ব কিংবা কোমরবিডিড পেশেন্ট যেগুলো বলছেন, গভর্নমেন্ট যখন প্রান্তিক পর্যায়ে যখন টিকাদান কর্মসূচি এক্সটেন্ড করলো, তখন এই প্রান্তিক পর্যায়ে, কারণ গ্রামে গঞ্জে যখন কোভিড সরালো, আগে কিন্তু গ্রামে গঞ্জে কোভিড ছিল না, তখন এই বয়স্ক লোকজনের সুবিধার্থে তারা এটা ওপেন করে দিল। প্রান্তিক পর্যায়ে পলিটিক্যাল পার্টি, রুলিং পার্টি তাদের জনপ্রতিনিধি দলের মাধ্যমে পাবলিকের উদ্বোধনগুলো কেন্দ্রে আনলো, এবং 60 ঊর্ধ্বদেরকে স্পেশাল সুবিধা দিল। রেজিস্ট্রেশন সেন্টারে আসবে, তাদের এনআইডি নেই, তাদেরও টিকা দেওয়া হয়েছে। সুতরাং তখনও কিন্তু আমরা সমালোচনা দেখেছি। এখন এই 60 ঊর্ধ্ব তো গভর্নমেন্ট নিষেধ করে না, আমরা টিকা দিব না, কিভাবে ওনারা বলছেন যে যুগপথভাবে চালিয়ে তো যাচ্ছে, এটা বন্ধ তো নয়, কিভাবে আসবে এটা কিন্তু আমরা কেউ বলি না। দেখেন, আপনি কুড়িগ্রামের কথা বললেন 9%, কুড়িগ্রাম কয় পার্সেন্ট আক্রান্ত হয়েছে? এইটা কিন্তু একটা ফ্লো আসে, পারসেপশন আসে যে যে জায়গায় বেশি এফেক্ট হয়েছে তারা কিন্তু বেশি টিকা দিতে আসে, এটাও কিন্তু একটা পারসেপশন সমাজে। সেই জায়গাটায় ঢাকায় বেশি আক্রান্ত, ঢাকায় বেশি নিচ্ছে, কুড়িগ্রাম তো আক্রান্ত 0.00% না, কিন্তু তার কম, সবচেয়ে কম, সেখানে 9% টিকা দিচ্ছে। দেখেন, আমি খুব কষ্ট পাইছি যে মাজহারুল ইসলাম সাহেব, খুব সুনামধন্য আমাদের চিকিৎসক, এখানে নামি দামি প্রফেসর, WHO কনসালটেন্ট, উনি কমিউনিটি ক্লিনিক বলতে যে এটা প্রশ্নবিদ্ধ করলো যে ফাংশনিং কিনা, এটা বললো। WHO উনি কনসালটেন্ট, WHO ডিজি মার্গারেট চ্যাং সহ, বান কি মুন সহ পৃথিবীর অনেক প্রতিষ্ঠান, রাষ্ট্রনায়করা এই বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক প্রশংসা করছে, আর উনি WHO কনসালটেন্ট হিসাবে উনি বাংলাদেশের কমিউনিটি ক্লিনিককে প্রশ্নবিদ্ধ করলেন। উনি কিন্তু বলছেন যে সাফল্য না ফাংশনিং কিনা এই কথাটা কিন্তু বলছে, প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং এটা এইভাবে হলে আসলে মেসেজটা ঠিকভাবে যায় না সমাজের কাছে। আমি মনে করি যে গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি রুটম্যাপ, এইটা কিন্তু ঠিকই আছে, তারা WHO বলেন সেইভাবে আগাচ্ছে, এবং আস্তে আস্তে একদম ওই 2 বছরের উনি বললেন সেই লাইনেই যাবে, আস্তে আস্তে আমরা সেভাবে আগাচ্ছি। আমাদের
ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটির ডাব্লিউএইচওর সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি কনসাল্ট করেই কিন্তু এই টিকা বাচ্চাদের দেওয়া হচ্ছে। সুতরাং এইখানে কোনো সমস্যা নেই। তবে আমরা মনে করি যে আলোচনা সমালোচনা না করে, হ্যাঁ কোথায় সমস্যা আছে কারো যদি অ্যাডভাইস থাকে সেইভাবেই দেওয়া উচিত। আমরা যদি বলি যে বয়স্ক টার্গেটটা কি নির্ধারণ করা হয়েছে কত দিনের মধ্যে দেওয়া হবে সেই না, এটাই তো বললাম আমরা যে জুন জুলাইয়ের ভিতরে 80% কমপ্লিট করে ফেলবে। এটা গভর্নমেন্টের টার্গেট, মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন। এটা এই বাচ্চাদেরও মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছিলেন এবং এটা কার্যকরী হচ্ছে। সুতরাং আমার মনে হয় আমরা এখন সবাইকে বলি যে সবাই টিকাতে আসুক, টিকার কোনো সমস্যা নেই, প্রাপ্যতাদের সমস্যা নেই। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে টিকা দেওয়ার পরে, এইভাবে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, পজিটিভ কথা বলতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ঢাকা তো সবচেয়ে জনবহুল একটা শহর, তাই না? ঢাকায় প্রথম থেকে আমরা দেখেছি ঢাকাতেই মানে সংক্রমণ, ঢাকাতেই মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে। সুতরাং ঢাকার লোক তো আগে পাবেই। সব জায়গায় বাংলাদেশের প্রতিটি এলাকাতেই টিকা দেওয়া হচ্ছে না তো তা না। আমি আবার টিকা দিতে আসছে, যখন গ্রামে কোভিড হলো তখন কিন্তু তারা উদ্বুদ্ধ টিকা দিতে আসছে। জি, প্রথম দিকে হয়তো বিশ্বাসই করতো না। অধ্যাপক ডক্টর লেনিন চৌধুরী, আমরা আপনার কাছে যাচ্ছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, আপনি সার্বিকভাবে যে টিকার বিষয়ে আলাপ হলো, যদি সেই বিষয়ে আর কিছু যুক্ত করতে চান সেটিই বলবেন। এবং আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেখানে টিকার পাশাপাশি আমরা মন্ত্রণালয়ের যে নথি, সেই বিষয়টি নিয়েও আসলে আলাপ করতে চাচ্ছিলাম। এবং সেখানে যেটি দেখা গেছে, আপনি জানেন এরই মধ্যে যে 17টি নথি খোয়া গেছে। প্রশ্ন হচ্ছে যে এখানে দুটি বিষয় বলা হচ্ছে। একটি হচ্ছে এই যে নথি গায়েবের ঘটনা, এখানে মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা বা অদক্ষতা বা সেগুলোকে সামলে রাখার যে বিষয়, সেটির এক ধরনের দুর্বলতা যেমন প্রকাশ পেয়েছে, পাশাপাশি এটিও কি মানে খুব আশঙ্কা করবার মতো বিষয় কিনা যে এমন কোনো মহল রয়েছে যাদের কতটা প্রভাব থাকতে পারলে নথিটি তারা মন্ত্রণালয় থেকে নিয়ে যেতে পারে। দুটি বিষয় যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। আমি প্রথম অংশের 2 লাইন বলে শেষ করবো। সেটা হচ্ছে শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে 22টি জেলার কথা ঘোষণা করা হয়েছে, বাকিগুলিতে দেয়া হবে না এমন কথা কর্তৃপক্ষও বলেনি বা আমরাও বলিনি। আমরা শুধু বিনীত আবেদন জানিয়েছি যে বাকি 42টি জেলাতে কখন টিকাটা দেয়া হবে মানুষজনকে জানালে তারা একটু স্বস্তি পায়। নইলে হয় কি, মানুষজন অস্থির হয়ে যায় যে এই জেলাগুলো পেলেও আমরা পাচ্ছি না। এই কারণেই আসলে কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরো পরিকল্পনার বা রোডম্যাপটা ঘোষণা করতে হয়। এটাই একটা ব্যাপার। আর মন্ত্রণালয়ের নথি গায়েব, এই শব্দটির সাথে আসলে অনেকগুলো অতি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত রয়েছে। কারণ বাংলাদেশের অফিসগুলোর মধ্যে সবচেয়ে সুরক্ষিত অফিস হচ্ছে সচিবালয়। এবং ইতিমধ্যেই আমরা জেনেছি 1 মাস আগে, কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী 1 মাস আগে এই মন্ত্রণালয়ের এই ঘর থেকে কিন্তু আরেকটি নথি গায়েব হয়েছিল এবং তার জন্য একজনকে শোকজ করা হয়েছিল। মাতৃত্বজনিত ছুটির কারণে তাকে আর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। 1 মাস পরে 17টি নথি গায়েব হয়েছে এবং পত্রিকার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি এর অধিকাংশই কেনাকাটা সংক্রান্ত। দেখুন, গত 2 বছর যাবত, এর আগেও ছিল, স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে বহু আলোচনা হয়েছে। টিআইবি আলোচনা করেছে, দুদকের পক্ষ থেকে সম্মানীয় কমিশনারদের কেউ কেউ প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন এবং আমরা এটাও দেখেছি যে আমাদের মহা হিসাব নিরীক্ষক, চিফ অ্যাকাউন্টেন্ট জেনারেল, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য খাতের অনেকগুলো কেনাকাটা, নানা জাতীয় দুর্নীতি এবং অডিট আপত্তির কথা রাষ্ট্রপতির কাছে প্রদত্ত রিপোর্টে উল্লেখ করেছেন। আমরা জানি ইতিমধ্যেই দুদক রংপুর এবং রংপুর মেডিকেল কলেজের 5টি ডেন্টাল চেয়ার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে প্রায় 1,80,00,000 টাকার একটি দুর্নীতির মামলা করেছে। কারণ সেখানে দেখা গিয়েছে যে চেয়ারগুলো এবং আনুষঙ্গিক সামগ্রী দিনাজপুর মেডিকেল কলেজ একই অর্থ বছরে কিনেছে 19 কোটি টাকার মতো প্রতি চেয়ার এবং আনুষঙ্গিক উপকরণে, সেটি রংপুর মেডিকেল কলেজ কিনেছে 57 লাখ টাকারও বেশি। এরকম অনেকগুলো বিষয় রয়েছে। এবং বাংলাদেশে আমরা জানি 2020 সনে বস্যির দুর্নীতির যে সূচক ছিল
সেখানে 2 ধাপ নিচে নেমে এসছে, অবনয়ন হয়েছে। এবং অনেকেই মনে করেন এই অবনয়নের পেছনে যে কটি খাতের অবদান বেশি তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য খাত। এবং আরেকটি ব্যাপার যেটি খুব বিপজ্জনক, সেটা হচ্ছে 16টি নথিতে কতটা গুরুত্বপূর্ণ দুর্নীতি বা ক্রয় বিক্রয় জিনিস ছিল সেটি আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষ ধারণা করছে বিশাল বিশাল ব্যাপার। অর্থাৎ যদি সেটা ইঁদুর পরিমাণের দুর্নীতির বিষয় থেকে থাকে, লোকজন এর একটি অংশ ভাবছে এটা হাতি সমান দুর্নীতি। এই কারণে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে এই বিষয়গুলোর একটা সুরাহা করা হোক, এবং একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে এই নথি গায়েবের বিষয়টি, নথি চুরির বিষয়টি যদি খোলাসা করা না যায়, তাহলে কিন্তু পুরো সচিবালয়ের নিরাপত্তা এবং সেখানে গচ্ছিত রক্ষিত যে নথিপত্রগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিয়ে কিন্তু জনমনে একটা প্রশ্ন থেকে যাবে। এই কারণেই কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। এতদিন আমরা নানা সূত্র থেকে জেনে এসেছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটাকে ঘিরে এক বা একাধিক বা অনেকগুলো সিন্ডিকেট রয়েছে এবং সেখানে অনেক ক্ষমতাশালী লোকজন যুক্ত। নথি গায়েবের এই ঘটনায় আমরা সেই গুজবের গন্ধ আবার পাচ্ছি, সেই শোনা কথার গন্ধ আবার পাচ্ছি। অতএব দ্রুত ব্যবস্থা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রফেসর মোজাহারুল হকের কাছে যাব। প্রফেসর মোজাহারুল হক, আপনি শুনছিলেন, এই বিষয়টিকে আসলে কিভাবে আপনি দেখছেন সেটি একটু বলবেন, কারণ এখানে বেশ কিছু প্রসঙ্গ এসেছে যে করোনা পরবর্তী সময়েও আমরা এই দুর্যোগের সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি, দুর্নীতি বলি সেগুলো যেমন দেখেছি, পাশাপাশি গত বছর দুদক যে 11টি খাতে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করছে এবং সন্দেহ করছে যে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই কিনা আবার এই নথি গায়েব করা হলো। পুরো বিষয়টি যদি আপনি একটু উল্লেখ করেন। ধন্যবাদ। একটা জিনিস যে সমালোচনা যারা নাকি পজিটিভলি নিতে পারে তারা কিন্তু একটা মানে আমি বলছি অ্যাটিটিউডটা পজিটিভ হতে হবে, যে সমালোচনাটা হচ্ছে কেন হচ্ছে এবং আমরা এই সমালোচনাটা থেকে বেরোয় আসতে পারি কিনা, তখন আমি পজিটিভলি কাজ করি। সরকার যদি সেইভাবে চিন্তা করে আমি মনে করি সেটা দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল। 3টা জিনিস আমি রিইটারেট করতে চাই। একটা হলো করাপশন, অস্বীকার করতে পারবে না সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি অর্থের অপচয়, আবার বলছি আমি সরকারি অর্থের অপচয়, এইটা অস্বীকার করতে পারবে না সরকার। সরকারের অদক্ষতা অস্বীকার করতে পারবে না। সরকারের ব্যবস্থাপনায় যে ত্রুটিগুলি আছে সেইগুলি সরকার অস্বীকার করতে পারবে না, বা স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ করে অস্বীকার করতে পারবে। এই 4টি জিনিস আগে স্বীকার করতে হবে যে হ্যাঁ এগুলি আছে, এবং আমরা তখন চেষ্টা করতে পারবো যে আমরা এইগুলি নিরসন কিভাবে করতে পারি, এবং সেই জন্য একটা পরিকল্পনা মাফিক এগোতে হবে। একদিনে এই যে বিরাট আজকে 2 বছর ধরে করোনা শুরু থেকে শুরু করে যে দুর্নীতির বিষয়গুলি উঠে এসছে দিনের পর দিন, এবং একজন স্বাস্থ্য মহাপরিচালককে পর্যন্ত আজকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে, এরকম একটা অবস্থায় চলে গেছে, ইনভেস্টিগেশন হচ্ছে। একজন ড্রাইভারের বিষয়, একজন মহাপরিচালকের ড্রাইভারের বিষয় যেটা উঠে এসছে, এই কল্পনাতীত। এই সমস্ত জিনিস আগে আমরা কল্পনাও করতে পারতাম না। আজকে যা এই গত করোনা পিরিয়ডে যা দেখছি আর শুনছি, আমি তো স্বাস্থ্য মন্ত্রণালয়েরই একজন কর্মকর্তা ছিলাম, এবং আমরা আমাদের সময় এই জিনিসগুলি এই আমি বলবো থাকতো, অবশ্যই সবসময় দুর্নীতি থাকে, কম আর বেশি। এখন দুর্নীতির যে মহোৎসবটা চলছে, আমি বলবো দুর্নীতির যে মহোৎসব, যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, এই জায়গাটায় সরকারকে অন্তত স্বীকার করতে হবে যে আমাদের দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতি বন্ধ করা। এই জন্য প্রফেসর মোজাহারুল হক, আপনার কাছে মনে হয় কিনা যে সরকার আবার উদ্যোগও নিচ্ছে, বিষয়গুলোকে অ্যাড্রেস করা হচ্ছে, তার কারণেই তো আমরা গণমাধ্যমে সেগুলো সামনে দেখতে পাচ্ছি। ওটাতেই আসছি। এখন কথা হচ্ছে একটা সরকার যখন আসে আবার সরকার চলেও যায়। এই সরকার আজকে আছে, একদিন থাকবেও না, কিন্তু কথা হচ্ছে থাকা অবস্থায় যে দুর্নীতিগুলি হয় সেই দুর্নীতির নিরসনটা তারা যদি করতে পারে থাকা অবস্থায়, সেটাই কৃতিত্ব। এবং সেই জায়গায় সরকার ব্যবস্থা নিচ্ছে না, আমি এই কথা বলবো না, কিন্তু আপনি ব্যবস্থা নিচ্ছে সরকার, আর পাশাপাশি আমাদের কাছে আজকে এসে গেল আরেক নথি গায়েবের কথা, তাই তো? আমরা দুর্নীতির কথা বলে আসছিলাম যে দুর্নীতি হচ্ছে, অপচয় হচ্ছে,
অদক্ষতার পরিণতিতে অব্যবস্থাপনা হচ্ছে, এই জিনিসগুলিকে সরকারকে কগনিজেন্সে নিতে হবে। সরকারকে কগনিজেন্সে নিতে হবে এবং আমাদেরকেও কগনিজেন্সে নিতে হবে, আমরা যারা সরকারের বাইরে আছি। কারণ এইগুলি আমাদেরকে কিন্তু বাইরে, দেশে এবং দেশের বাইরে আমাদেরকেও সমালোচনার সম্মুখীন হতে হয় যখন আই রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, আমার দেশকে যখন আমি রিপ্রেজেন্ট করি। তো সেই জায়গায় আমি মনে করি যে পজিটিভলি নিতে হবে যে নথি গায়েব হয়েছে, আগে স্বীকার করতে হবে যে নথি গায়েব হয়েছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। জনগণ যাতে দেখতে পারে যে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং তড়িৎ ব্যবস্থা নিয়েছে। তার মানে এই না যে নথি গায়েবের ঘটনায় যারা নাকি এই নথি গায়েব করেছে, যেই উদ্দেশ্যে গায়েব করেছে, এই তদন্ত করতে করতেই আরেকটা দুর্নীতির খবর এসে না পৌঁছায়। সুতরাং সরকারকে এই ব্যাপারে কঠোর হতে হবে। আরেকটা হলো সরকারি অর্থের অপচয়। আমি প্রথম থেকেই বলে এসেছি যে সরকারি অর্থের অপচয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যা হয় এটা অন্য কোনো মন্ত্রণালয়ে কতটুকু হয় জানা নেই, তবে এটা কিন্তু বেশি আমরা খবরটা পাই পত্রিকান্তরে। আর বাজেটটা যে খরচ করতে পারি না, এইটা যে একটা অদক্ষতা স্বীকার করে নিতে হবে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বড় অদক্ষতা হলো যে তারা বাজেট দেয়, বাজেট তারা পায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অ্যাপ্রুভাল নিয়ে, বাজেট তারা পায় আমাদের মন্ত্রণালয়, বিশেষ করে যারা বাজেটটা দেন আর কি, তাদের কাছ থেকে। কিন্তু তারাই বলেন আবার যে স্বাস্থ্য মন্ত্রণালয় যা বাজেট চায় তারপরে তাদেরকে যা দেওয়া হয় তাই তারা খরচ করতে পারেন। সুতরাং বাজেট বাড়ানোর কথা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি অধ্যাপক ডক্টর এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই স্বাস্থ্য খাতে দুর্নীতির ইতিহাস দীর্ঘদিনের, অনেক বছর যাবৎ এটা চলে আসছে। তবে এখন অবশ্য আর বাংলাদেশ সার্বিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। দুর্নীতি হচ্ছে না আমি তা বলবো না, কিন্তু দুর্নীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দুর্নীতি হচ্ছে না। যখনই সরকারের নোটিশে আসছে দুর্নীতি ধরা পড়ছে, যারা দুর্নীতি করছে ধরা পড়ছে, পানিশমেন্ট হচ্ছে, অনেকে দুর্নীতির জালে আটকা আছে, কেস হচ্ছে, এবং অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও আমাদের স্বাস্থ্য সেক্টরে তারা দুর্নীতির জালে আটকা। সেই কাজগুলো কিন্তু হচ্ছে, সরকার সেভাবে অ্যাক্টিভ, সরকারের যে জিরো টলারেন্স নীতি সেগুলো কাজ করছে। তবে আমি যেটা মনে করি যে এই নথি গায়েবের যে ঘটনা, এইটা সরকার কিন্তু ঢাকা দেয় নাই। এটার সাথে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী জড়িত, ইতিমধ্যে স্বাস্থ্য সচিব জনাব আলী নূর সাহেব স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে একটা তদন্ত কমিটি করেছে 4 সদস্যের, এবং তারা কাজ করছে, এবং সিআইডি টিমও যে তদন্ত করছে। এটা কোনো ধামাচাওয়ার ব্যাপার না, লুকোচুরি ওখানে না, সরকার গোপনও রাখছে না, সরকার অ্যাকশানে যাচ্ছে, খুব দ্রুত অ্যাকশানে যাচ্ছে। এবং আমরা আশা করি এটার সাথে যারা জড়িত, এটা যদি মন্ত্রণালয়ের নিজস্ব কোনো কর্মকর্তাদের কোনো গাফলাতির জন্য হয়, এটার সাথে কোনো যদি দুর্নীতির সিন্ডিকেট থাকে, কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অন্তর্দ্বন্দ্ব থাকে, এটা ডেফিনেটলি বেরিয়ে আসবে, এটাতে কোনো সন্দেহ নেই, এবং সরকার এটা পানিশমেন্ট দেবে। তবে আমি যেটা মনে করি, স্বাস্থ্য সেক্টরে এই যে দুর্নীতিটা, যেটা আমরা এই সমালোচনায় আমরা 2 বছর দেখলাম, আমরা শুধু দুর্বলতা দেখি না স্বাস্থ্য সেক্টরে, সফলতা সক্ষমতাও আমরা কোভিডে দেখেছি, এটাও আমাদের বলতে হবে। তো এইখানে আমি যেটা মনে করি যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেক্টরে দুর্নীতির প্রাণ ভোমরা কোথায়, কেন দুর্নীতি হচ্ছে, কোত্থেকে দুর্নীতি হচ্ছে, কারা দুর্নীতি করতেছে, এটার জন্য দায়ী কারা। আমরা স্বাভাবিকভাবে অনেকে সমালোচনা করি, এটার সমাধান কি হওয়া উচিত, কি করা উচিত, এটা অনেকে বলি না। আমরা যারা চিকিৎসকদের সংগঠন করি, আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই দুর্নীতির পিছনে যে সমস্যাগুলো আছে, প্রাণভোমরা যেটা আছে, সেই সমাধান করতে হবে। এই প্রাণভোমরা কোথায় আমরা সবাই জানি। আমার মনে হয় স্বাস্থ্য সেক্টরকে ঢেলে সাজাতে হবে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছে তাদের টেকনিক্যাল মতামতের ভিত্তিতে কাজ করতে হবে, কিংবা টেকনিক্যাল মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের প্রতিনিধিত্ব থাকতে হবে। এক কথায় আন্তঃক্যাডার বৈষম্যটা দূর করতে হবে, কিংবা মানে এখানে যারা টেকনিক্যাল পার্সন আছে তাদের প্রতিনিধিত্ব মন্ত্রণালয়ে থাকতে হবে এক কথায়। আর যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করে, তাদেরকে যারা এই ক্রয়ের কিংবা প্রশাসনিক দায়িত্ব, তাদের ট্রেনিং করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা ট্রেনিং সেন্টার থাকতে হবে, তাদের ট্রেন করতে হবে। তারপর আমি বলবো ঢেলে সাজাতে হবে এই কারণেই,
আজকে যারা স্বাস্থ্য প্রশাসনে, তার বিসিএস স্বাস্থ্য প্রশাসন, বিসিএস স্বাস্থ্য প্রিভেন্টিভ, বিসিএস স্বাস্থ্য সেবা, বিসিএস স্বাস্থ্য শিক্ষা, বিসিএস ফ্যামিলি প্ল্যানিং, এইটা বিভিন্ন টায়ারে ঢেলে সাজাতে হবে। এবং আমার মনে হয় এই যে কেনাকাটার যে দুর্নীতি, এইটা মন্ত্রণালয়তে টাকা ছাড় হয় এবং মন্ত্রণালয়ে কমিটি করে কারা কেনাকাটা করবে, আবার মন্ত্রণালয়ে সেটা অনুমোদন হয়। সেই প্রক্রিয়াটাতে সরে আসতে হবে। ইনস্টিটিউশনাল অটোনমি থাকতে হবে। এইটা তাহলে প্রতিষ্ঠান নিজে কেনাকাটার ক্ষমতা থাকতে হবে, অটোনমি থাকতে হবে। আজকে অটোনমি বঙ্গবন্ধু ইউনিভার্সিটির অটোনমি যে সমস্ত জায়গায় ভালো চলতেছে, সেই জায়গাটা মানে আমার মনে হয় গভর্নমেন্টের নজর দিতে হবে তাহলে। এবং মাজার স্যার যেটা বললো, ডেফিনেটলি এই মন্ত্রণালয়ে টাকা যেটা বরাদ্দ খরচ করতে পারে না। আমাদের দেশ না, আশেপাশের মায়ানমারের কথা বলেন, আরও দু একটা দেশ আছে তারাও পারে না আমাদের মতো। সেই জায়গাটায় দক্ষ জনবল আমাদের তৈরি করতে হবে এবং দক্ষ জনবল সঠিক জায়গায় বসাতে হবে। তাহলে এই দ্রুত পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে, প্রজেক্টগুলো বাস্তবায়ন হবে, দ্রুত টাকা খরচ করার সুযোগ হবে, একটা গতিশীলতা আসবে। সেই জন্য আমি বললাম ঢেলে সাজাতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেই জায়গাটা আমাদের নজর দিতে হবে। আমরা মনে করি যে আগামী দিনে আমরাও সবাই বলা শুরু করছি, আশা করি নীতি নির্ধারকদের নলেজে আসবে, চোখে আসবে এবং অদূর ভবিষ্যতে এই স্বাস্থ্য সেক্টর ঢেলে সাজানোর মধ্য দিয়েই দুর্নীতি দূর হবে। অসংখ্য ধন্যবাদ, আমরা সেই প্রত্যাশাই করি। ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আমরা শেষ করব, সার্বিকভাবে যদি আলোচনাটি করেন। হ্যাঁ, আমি ফাইল নিয়ে একটু কথা বলতে চাই। আমরা মানে করোনার প্রথম থেকেই দেখেছি যে কিছু কিছু গুটি কয়েক লোক বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। যেমন শাহেদ সাবরিনা ড্রাইভার, যে আব্দুল মালেক, যেটা প্রফেসর হক বললেন, যে আমরা জানি, আমি আমেরিকায় বসে শুনেছি যে বিশ্বের 3 জন সবচেয়ে ধনী ড্রাইভার রয়েছে। প্রথম একজন হচ্ছে মাইকেল শুমেকার, যিনি $790 মিলিয়ন মালিক। তারপরে হচ্ছে লুইস হ্যামিল্টন, যিনি $240 মার্কিন মালিক। এবং আব্দুল মালেক, যে সাবেক ডিজির ড্রাইভার ছিল, সে $200 মিলিয়ন মার্কিন মালিক। সুতরাং এটা তো খুব একটা আনন্দের কথা না, আমরা এদিক দিয়ে আমরা লজ্জিত। তো এই যে 17টি ফাইল নথি সহ একটি ফাইল গায়েব হয়ে গেল, ফাইলটার মধ্যে ছিল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ, তারপরে রাজশাহী মেডিকেল কলেজ সহ অন্যান্য যে মেডিকেল কলেজগুলো কেনাকাটা সংক্রান্ত যে একাধিক চিঠি নথি ছিল, তারপরে ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং সহ জনসংখ্যা ভিত্তিক যে অন্যান্য ফাইল এবং জরায়ুর মুখ ও স্তন ক্যান্সারের স্ক্রিনিং কর্মসূচি, তারপরে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটা থেকে শুরু করে ট্রেনিং স্কুলের যে যানবাহন বরাদ্দ এবং ক্রয় সংক্রান্ত নথি, অনেক কিছু, মানে এখানে টাকার খেলা। তো আমি কিছু সংখ্যক, এটা তো সচিবালয় খুবই সংরক্ষিত একটি এলাকা, এখানে ফাইল অত্যন্ত ভালো মানের সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে, না তো কীভাবে। এবং আমি তো বাইরের কোনো লোক এসে তোর ফাইলটা নিয়ে যায়নি, নিশ্চয়ই সচিবালয়ের মধ্যে কেউ না কেউ এই সিন্ডিকেট চক্রের সঙ্গে জড়িত আছে, যারা এই ফাইলটা সরবরাহ করছে এবং তাদেরকে অবিলম্বে খুঁজে বের করতে হবে। যেটা প্রফেসর আজিজও বললেন যে বিভিন্ন আমরা সরকার কার্যক্রম নিয়েছে যে সিআইডি এই দুর্নীতি, এই চোরটিকে ধরার একটা ছায়া তদন্ত শুরু করেছে এবং তাদের নিয়ে রিমান্ড ঠিক না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আমি মনে করি এটা খুব বড় ধরনের এই সারাশি অভিযান চালিয়ে এই সিন্ডিকেটটাকে ধরতে হবে। অসংখ্য ধন্যবাদ, আমরা সেই প্রত্যাশাই করি। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।